আসসালামু আলাইকুম। স্টোরি বাই তাসরুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য। লিখেছেন D.R.M. সোহাগ। এখন শুনবেন গল্পটির 25তম পর্ব। রোমানা আজ শাড়িরা ছুঁড়ে মুখ মুছলেন। পিছু ফিরে জাহারাকে তার মাকে জড়িয়ে কাঁদতে দেখে তার মন পুরল ভীষণ। ইয়ানা যেমন তার মেয়ে, জাহারাও তো তার আরেকটা মেয়ে। মেয়েটার মন ভাঙলে মায়ের তো মন পুড়বেই, এটা স্বাভাবিক। এগিয়ে গিয়ে জাহারার মাথায় হাত বুলিয়ে মৃদু সুরে বলে, কেন মায়েরাকে মারতে গেলি মা? জানিসই তো ইরফান কেমন। তোর ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই, কারণ ইরফান নিজে তা চায় না। ওকে ভুলে যা মা। জাহারা নীরবে কাঁদে, কান্নার গতি বাড়ে। খালার কথার উত্তর করে না। তার কষ্ট কে বুঝবে? তার তো মায়েরার সাথে কোনো শত্রুতা নেই। এত বাজে কথা সে কখনোই কাউকে বলেনি, অপরিচিত কাউকে কখনো মারেনি। কিন্তু মায়েরার সাথে কিভাবে যেন এমন করলো। তার যে ইরফান ভাইয়ের পাশে কাউকে সহ্য হয় না, সে কি করবে? রুমানা দীর্ঘশ্বাস ফেলে জাহারাকে ধরে ঘরে নিয়ে গেলেন। পাশে জাহারার মায়ের চোখের পানি মুছিয়ে বোনের পাশে এগিয়ে যান। তারেক নেওয়াজ জাহারার উপর বিরক্ত। এতদিন তার ছেলেটার হাতে মার খেয়ে খেয়ে তার বন্ধুর মেয়ে নাজেহাল অবস্থা হয়েছিল। এখন তার স্ত্রীর বোনের মেয়ে সে মেরে দিচ্ছে। তিনি নিজের কাছে ভীষণ অনুতপ্ত হয়। মায়েরাকে ভালো রাখতে পারছেন না তিনি। তবে ইরফানের আজকের বিহেভিয়রে বেশ খুশি হয়েছেন বটে। দীর্ঘশ্বাস ফেলে চারপাশে চোখ বুলায়। ছোটখাটো একটা ঝড় হয়ে গিয়েছে। একদিন পর মেয়ের বিয়ে, আর এসব কি হচ্ছে? বাবা হিসেবে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা যদিও রাগ করার কথা ইরফানের উপর, তবে তার রাগ হলো না। কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস টেনে নিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। টেবিল কিনতে হবে, মেয়ের বিয়ে, ভাঙা টেবিল সাজিয়ে রাখলে তো হবে না। সবাই সবার মতো প্রস্থান করলে ইয়ানা দ্রুত মায়রার ঘরে আসে। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দরজার শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। ইয়ানাকে দেখে চোখের পানি মুছে নেয়। ইয়ানা মায়রার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে মায়রা? জাহার আপু তোমাকে সত্যি মেরেছে? মায়রা মাথা নিচু করে বলল, আসলে জাহার আপুর দোষ না, সে তোমার ভাইয়াকে পছন্দ করে, আর এজন্যই আমাকে তোমার ভাইয়ার পাশে জাহার আপু মেনে নিতে পারে না। এজন্যই রেগে গিয়ে একটা মেরেছে। বাদ দাও আপু। ইয়ানা অবাক হয় মায়রাকে দেখে। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা এত অদ্ভুত কেন? আগে যখন তার ভাইয়া মারত তখন মায়রা বলেছিল আসলে জোর করে বিয়ে দেওয়ায় উনি রেগে মেরে দেয়, তার ভাইয়ের নাকি কোনো দোষ নেই। আর এখন জাহার আপুর মার খেয়ে বলছে জাহার আপু ইরফান ভাইকে পছন্দ করে বলে রেগে মেরেছে, জাহার আপুর নাকি কোনো দোষ নেই। বিস্ময় কণ্ঠে প্রশ্ন করে, তুমি এমন কেন মায়রা? মায়রার মন খারাপ হয়। ইরফানের মা তাকে ভুল বুঝেছে। তখন তার কথা শুনে বুঝেছে। তিনি ভেবেছেন মায়রা ইরফানকে সব বলেছে, কিন্তু মায়রা একটুও চায়নি এই ব্যাপারে ইরফান জানুক। অতঃপর মায়রা ইয়ানার হাত ধরে বলে, আবু বিশ্বাস করো, আমি তোমার ভাইয়াকে এসব বলিনি। আমি একদম জানাতে চাইনি তোমার ভাইয়াকে, বাট চেষ্টা করেও পারলাম না। আমি সরি আপু, তোমার বিয়ের একদিন আগে আমার জন্য পরিবেশটা কেমন নষ্ট হয়ে গেল। সরি আপু। ইয়ানা কপাল চাপড়ে বলল, আরে বুকা মেয়ে, আমি তোমাকে ভালো বলছি, তুমি ভাইয়াকে বলেছ এটা বলিনি। মায়েরা বুকা চোখে তাকিয়ে বলে, কেন? ইয়ানা মৃদু হেসে বলল, কারণ তুমি ভালো তাই। এবার আসল কাহিনী বলো তো। মায়েরা ইয়ানাকে সবকিছু সুন্দরভাবে বলে। ইয়ানার সবচেয়ে বেশি অবাক হয় জাহারা ইরফানকে পছন্দ করে শুনে। সে কখনোই বুঝতে পারেনি জাহারা ইরফানকে পছন্দ করে। মায়েরা ইয়ানাকে ঝাঁকিয়ে বলে, আপু তোমার খালামণিরা কি চলে গিয়েছে? মাথা নেড়ে বলে, যেতে চাইলেও আম্মু যেতে দিবে না, তুমি চিন্তা করো না। মায়েরা মন খারাপ করে রইল। তার খারাপ লাগছে বাসার সুস্থ পরিবেশটা কেমন উলটপালট হয়ে গেল। শুক্রবার জুম্মার নামাজ শেষে তারেক নেওয়াজ বাড়িতে প্রবেশ করেন। মাথা থেকে টুপি হাতে নিয়ে পাঞ্জাবির পকেটে রেখে সোফায় বসেন। কিছুক্ষণের মাঝে ইরফান আর সূত্র ফেরে। ইরফান অন্য কোনো দিকে তাকায় না। গটগট পায় তার ঘরের উদ্দেশ্যে পা চালায়।
তারেক নেওয়াজ শান্ত চোখে দেখলেন ছেলের প্রস্থান। অন্যান্য দিনগুলোই নামাজ পড়ে এসে সবার সাথে খেয়ে তবেই ঘরে যেত। এখন ইরফানকে ডাকলেও যে শুনবে না তা তারেক নেওয়াজ খুব ভালোই জানেন। তাই চুপ থাকলেন। রুমা নেওয়াজ ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার মুখে খাবার যাবে কি করে ছেলে না খেয়ে থাকলে? রুমা নেওয়াজ তার বোন আর জাহারাকে এক প্রকার জোর করে রেখেছে। মেয়ের বিয়ে, সেখানে বোন থাকবে না, কি করে মানবেন তিনি? খাবার টেবিলে আসতে জোর করেছিল কিন্তু আসেনি। মেয়ের কাজে ভীষণ লজ্জিতর সাথে মেয়ের জন্য ভীষণ মন খারাপ। আজ আরও আত্মীয় স্বজন আসলে জাহারার মন খারাপ একটু আদৌ ভালো হবে ভেবে একটু স্বস্তি পান। কিন্তু তার ছেলেকে কি করবেন? সে যে কারোর কথা শোনে না। কখন খাবে ছেলেটা? রাতে খাবে? তাও জানে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি তার ঘরের দিকে এগিয়ে যান। শূদ্র বাম হাত পকেটে গুজে ভাবছে কি করা যায়। তার মামাকে দেখল, মামের প্রস্থান দেখল। আজকে সকলের ঘটনার পর ইরফান এখানে বসে খাবে ইহা বিলাসিতা। তবে কিছু একটা ভেবে মুচকি হাসল। মায়রার ঘরের দিকে পা চালায় শূদ্র। ভিজানো দরজা নক করে বলে, মায়রা আছো? মায়রা ঘর থেকে বের হচ্ছিল। শূদ্রর ডাকে ভেজানো দরজা মেলে দিয়ে বলে, জি ভাইয়া। মায়রাকে ঘরের ভিতর আর যেতে হলো না। শূদ্র গলা ছেড়ে বলে, ইরফানের ভীষণ মাথা ব্যথা করছে, তুমি কি একটু দেখবে? মায়রা চিন্তিত হলো। আজ সকালে যা কাণ্ড ঘটল, মাথা ব্যথা করা অস্বাভাবিক কিছু নয়। মায়রা সূত্রের দিকে তাকিয়ে বলল, আমি দেখছি ভাইয়া, উনি কোথায়? সূত্র মনে মনে হাসছে। এরা দুটোই তো সাংঘাতিক প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে বলে, ওর ঘরেই আছে, দেখো তো কি অবস্থা। সকালে খায়নি, এখনও খেতে চাইছে না, এই জন্যই হয়তো, বুঝলে? মায়রা অস্থির কণ্ঠে বলে, আচ্ছা ভাইয়া, আমি দেখছি। কথাটা বলে দ্রুত পায়ে রান্নাঘরে গেল। ডাইনিংয়ে দেখল কেউ নেই। টেবিলে খাবার সাজিয়ে রাখা। মায়রা হয়তো বুঝল। অন্যদিন হলে এতক্ষণে সবাই খেতে বসে যেত। দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে ইরফানের জন্য এক মগ কফি করে আনে। শূদ্র মিটমিট করে হাসছে। বাহ, খুব উন্নতি হয়েছে তো এদের। মায়রা সিঁড়িতে একবার রেখে পিছিয়ে আসে। এই লোকের যা রাগ, সকালের কথা মনে পড়লে এখনো ভয় লাগে। ভাবল সে না যাক, শূদ্র তো আছেই, শূদ্র গিয়ে কফিটা দিয়ে আসুক। এই ভেবে পিছিয়ে আসে। শূদ্রর সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, আপনার ভাইকে এটা দিয়ে আসুন। শূদ্র সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মায়রার কথায় চোখ তুলে তাকায়। সোজা হয়ে বসে বলে, কিছু বললে মায়রা? মায়রা কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপনার ভাইকে এটা দিয়ে আসুন, মাথা ব্যথা করছে বললেন যে। শূদ্র মৃদু হেসে বলে, তুমি যাও মায়রা, আমি একটা ইম্পর্ট্যান্ট কাজ করছি। কথাটা বলে আবারও ফোনে ব্যস্ত হয়ে যায়। মায়রা অসহায় চোখে তাকায়। এখন তাকেই যেতে হবে। নিরুপায় হয়ে সে নিজে এগিয়ে গেল। মায়রা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিড়ানো দরজা ঠেলে ভিতরে উকি দিয়ে চারপাশে চোখ বুলায়। ইরফানকে ঘরে না পেয়ে ভ্রু কুঁচকাল। নেই তো। ঘরের ভিতরে প্রবেশ করলে ইরফান বেলকুনি থেকে তার ঘরে এসে মায়রাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। মায়রা ইরফানকে দেখে হাঁ করে চেয়ে আছে। ইরফানের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবারিন প্যান্ট পরিহিত ইরফানকে দেখে মায়রা অবাক না হয়ে পারল না। এই লোককে ভুলেও পাঞ্জাবি পরতে দেখেনি মায়রা। একদম অন্যরকম লাগছে ইরফানকে। মায়রার মনে হলো এই ইরফান নতুন ইরফান। শুভ্র কাপড়ের মোড়া ইরফানকে মায়রার কাছে এক নির্মল পুরুষ বলে মনে হলো। সে খুব শান্ত, সুদর্শন এক পুরুষ। মায়রা মনে মনে আওড়ায়, সুদর্শন শুভ্র পুরুষ। ইরফান মায়রার সামনে এসে দু হাতের প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কথায় মায়রার ধ্যান ভাঙে। মাথা নিচু করে নেয়। চোখ বুজে নিজেকে দুটো কথা শোনায় এইভাবে তাকিয়ে থাকার জন্য। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। হাতে কফির মগ দেখে ভ্রু কুঁচকাল। আবারও বলে, কি চাই? মায়রা ঢুক গিলে মাথা তুলে পিটপিট করে তাকায় ইরফানের পানে। মিনমিন করে বলে, আপনার কফি। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। এই দুপুরে তার জন্য কফি এনেছে কেন এই মেয়ে? ভ্রু কুঁচকে বলে,
কেন এনেছ? মায়েরা ফট করে বলে ফেলে, আপনার তো মাথা ব্যথা, এই জন্য এনেছি। নিন, খেয়ে নিন, একদম সেরে যাবে। ইরফান মনে করার চেষ্টা করলো তার কখন মাথা ব্যথা করছিল, আর সে একে কফি আনতে বলেছিল কিনা, কিন্তু মনে করতে পারল না। ভ্রুকুচকে বলে, তোমার কে বলেছে আমার হেডেক? মায়েরা ফটাফট উত্তর দেয়, শূদ্র ভাইয়াই তো বলল। ইরফানের কুচকানো কপাল টান টান হলো এবার। মায়েরাকে শূদ্রর এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে মায়েরার হাত থেকে কফির কাপ নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, দুপুরে খেয়েছ? মায়েরা অবাক হয় ইরফানের ব্যবহারে। ইরফান এরকম ব্যবহার একদম নতুন করছে এমন নয়, তবে বেশিরভাগ সময় তো ধমকাধমকি করতেই সময় পার করে। ভাবনা রেখে মৃদু সুরে বলে, খাইনি, আপনি খাবেন না? ইরফান কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। মায়েরার থেকে এমন কথা হয়তো ইরফান আশা করেনি। এগিয়ে এসে বলে, নো, তুমি খাওনি কেন? হাত ঘড়িতে একবার সময় দেখল, ঘড়ির কাঁটা 2:30 ঘর পেরিয়েছে। ইরফান বিরক্ত হয়। মায়েরার দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, না খেয়ে থাকার বুদ্ধি করেছ? এমনিতেও তো বড়িতে কিচ্ছু নেই। মায়েরা রেগে যায়। তাকে কি অপমান করলো লোকটা? এই লোকটা আসলেই শুধু বাইরেই সুদর্শন, ভেতরে কুদর্শন। রেগে দুহাত কোমরে রেখে বলে, আমার শরীরে অনেক কিছুই আছে, শুধু দেখার জন্য আপনার ভালো একজোড়া চোখ নেই, বুঝলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে মায়েরার পানে। দুপা পিছিয়ে গিয়ে ব্যান্ডের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। মায়েরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। সবুজ রঙের গুলজামা, পাজামা আর ওড়না পরিহিত মেয়েটাকে নিখুঁতভাবে পরখ করল। মনে মনে আওড়ায় তার ব্যক্তিগত নাম। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে বোধ হয়। মায়েরা বুঝছে না। ইরফান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলে, দেখাও তবে। মায়েরা ভ্রুকুচকে বলে, কি? ইরফান আবারও মায়েরার একদম সামনে দাঁড়িয়ে মায়েরার প্রশ্নযুক্ত মুখ পানে চেয়ে বরফ শীতল গলায় বলে, তোমার বডিতে যা যা আছে সেসব। মায়েরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি দেখেই বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে। মায়েরা দ্রুত চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে। মনে মনে ইরফানকে ধুয়ে দেয়। কত বড় খারাপ লোক, তার কথাকে উল্টাপাল্টা অন্যদিকে নিয়ে যাচ্ছে। হঠাৎই মাথা তুলে বলে, আমি বলতে চেয়েছি আমি এতটাও চিকন না। ইরফান বুকে দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে গম্ভীর গলায় বলে, দেখাও। মায়েরা মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন। এমনিতেই সেই সকালের লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছিল কেঁদে কেটে। এতক্ষণ সেটা মনে না পড়লেও এখন মনে পড়ে লজ্জা লাগছে। সাথে আরও কথা যুক্ত করছে লোকটা। মায়েরা চিপ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরার নত হওয়া মুখ পানের চেয়ে সামান্য ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, ইউ আর এ ভেরি লিটল গার্ল। মায়েরার মনে হলো ইরফান কথাটা রসিকের ছলে হেসে বলল। তরাক করে মাথা তুলে তাকায়, কিন্তু ইরফানকে সেই স্বভাবসুলভ গম্ভীর মুখে দেখে হতাশ হয়। তবে অবাক হয় না। তার ওই মনের ভুল ভেবে নিজেই নিজের মাথায় থাপ্পড় দিতে ইচ্ছে করল। ইরফান মায়েরার দিকে চেয়েই ডান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, রিতাকে বল 1 প্লেট খাবার যেন আমার রুমে দিয়ে যায়। এরপর কল কেটে দেয়। মায়েরা বুকা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, কাকে ভাত আনতে বললেন? আপনি রুমে খাবেন? ইরফান ফোনে স্ক্রল করতে করতে বলে, নো। তাহলে আনতে বললেন কেন? তুমি খাবে। মায়েরা হাঁ করে চেয়ে আছে। সে এই লোককে নিতে আসলো, উল্টে ইনিই তাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। মায়েরা অবাক হয়ে বলে, আমি এখানে খাবো না, আপনি নিচে চলুন। ইরফান ভ্রুকুচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা আমতামতা করে বলে, কেউ খায়নি, আপনার বাবা মা সবাই সবার ঘরে বসে আছে। আপনি তাদের ছেলে না? ছেলে হয়েও নিজেই ঘরে মুখ ফুলিয়ে বসে আছেন। ইরফান অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানকে চুপ থাকতে দেখে বলে, আপনার আম্মু খায়নি বুঝলেন? আমার মনে হয় আপনার জন্যই। আর আপনার খালামণি যাহারা। ইরফান ধমক দেয়, শাট আপ। ইরফানের ধমক খেয়ে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার দিকে তাকিয়ে। মায়েরাকে তার দিকে এমন মুখ ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে ইরফান অদ্ভুত চোখে তাকায়।
রিতা হাতে ভাতের প্লেট নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিলে ইরফান গম্ভীর গলায় বলে, রেখে যাও। মায়েরা রিতাকে ভেতরে আসার সুযোগ দিলই না। তার আগে ধবাধব পা ফেলে এগিয়ে গিয়ে রিতার হাত থেকে প্লেটটা নিজের হাতে নিয়ে রিতার হাত বা হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান পিছু থেকে রেগে ডাকে, স্টুপিড, স্টপ। মায়েরা শুনল না। এই ঘাটতেরা লোককে সে নিজেই খেতে দিবে না। ভালো করে বলেছিল তার বাবা মা কেউ খায়নি, তাকে ধমকে চুপ করে দিল। থাকুক বসে, অনাহারেই থাকুক। ইরফান পিছু পিছু বেরিয়ে আসে। দ্রুত পায়ে হেঁটে পিছন থেকে ডান হাতে মায়রার পেট চেপে ধরে। মায়রার পা থেমে যায়। ইরফান রিতাকে বলে, রিতা প্লেট নিয়ে নিচে যাও, আমরা আসছি। ইরফানের কথা অনুযায়ী রিতা মায়রার হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। মায়রাও ছেড়ে দেয় বিনা বাক্যে। ইরফান পেটের বাপাশে খামচে ধরেছে। মেয়েটা বলতেও পারছে না, সইতেও পারছে না। রিতার সামনে এগিয়ে গেলে ইরফান গম্ভীর গলায় বলে, অবাধ্য হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। মায়রা তার দুহাতে ইরফানের হাত ছাড়ানোর চেষ্টা করে। থেমে থেমে বলে, ছাড়ুন আমায়। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। মায়রা মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইরফান মায়রার পানে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে, ইউ আর এ গুড গার্ল। মায়রা ছট করে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়লে মায়রা চোখ নামিয়ে নেয়। ওনার ফাঁক দিয়ে ছোট ছোট বেরিয়ে আসা চুলগুলো ইরফান দুহাত পিছন দিকে ঠেলে দিয়ে গম্ভীর গলায় বলে, বাট আই ডোন্ট লাইক ইউ। কথাটা শুনেই মায়রার রাগ হয়, মাথাখানিক নিচু তার। এটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফানের হাত এখনও তার ওড়নার ফাঁকের ভেতর মাথায়। মায়রা তার দুহাত তুলে ইরফানের দুহাতে খামচি দিয়ে দেয়। ইরফান তবদা খেয়ে যায়। বেচারা এরকম কিছু আশা করেনি। দ্রুত তার হাত সরিয়ে নেয় মায়রার মাথা থেকে, মায়রাকে আর পাইকে। ইরফানের দিকে তাকালোই না আর। ছাড়া পেয়ে এক দৌড় দেয়। বিড়বিড় করে, খুবই শ্লোক। ইরফান গম্ভীর মুখে তার দুহাতের দিকে তাকালো। নখ বসিয়ে চামড়া উঠে গিয়েছে। ইরফান মাথা তুলে মায়রার দিকে তাকায়। বিড়বিড় করে, স্টুপিড বাদর। বড় বড় পা ফেলে কয়েক পা এগিয়ে গিয়ে মায়রাকে টেনে ধরে। মায়রা চেঁচিয়ে উঠতে যায়। ইরফান ডান হাতে মায়রার মুখ চেপে ধরে, বাঁ হাতে মায়রার কোমর চেপে খানিক উঁচু করে তার ঘরে নিয়ে যায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, আজ সে শেষ। ইরফান তার ঘরে গিয়ে বাম পা দিয়ে দরজা শব্দ করে লাগায়। মায়রাকে নামিয়ে দেয়। মুখ থেকে হাত সরিয়ে দিলে মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। হাঁপানো কণ্ঠে বলে, উফ, ছাড়ুন আমায়। ইরফান মায়রাকে তার সাথে চেপে ঠান্ডা গলায় প্রশ্ন করে, রেগেছ কেন? মায়রা নড়াচড়া থামিয়ে দেয়। সে যে খামচি দিল তার খবর না নিয়ে তার রাগের খবর নিচ্ছে। মায়রা অবাক নয় তাকায় ইরফানের পানে। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে চেপে ডান হাত পেছনে নিয়ে মায়রার জামার চেন একটানে খুলে দেয়। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। কাপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান মায়রার মুখ পানে চেয়ে মৃদুস্বরে বলে, বডি চেক। মায়রা ভীতু কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আর খামচি দিব না। ইরফান মায়রার ভীতু মুখ পানে দৃষ্টি ঘোরায়। মৃদু হেসে বলে, ভয় পাচ্ছ কেন? মায়রা চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে, ছাড়ু। কথাটা শেষ করতে পারে না। ইরফান মায়রার জামার মাঝে হাত গলিয়ে দেয়। মায়রার শরীর অবশ হয়ে আসে। কাপা গলায় আবারও কিছু বলতে চায়। জড়িয়ে আসে কথা। মাথা নিচু করে শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয় মায়রাকে। আগলে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়রার ঘাড়ের নিচে পিঠের উপরি অংশের ডান সাইডে 2 আঙুলের আলতো স্পর্শ দেয়। মাথা নিচু করে চোখ বুজে তার বুকে লেগে দাঁড়ানো মায়রার দিকে আর চোখে ছেয়ে মোহনীয় গলায় বলে, হোয়ার ইজ এ ব্রাউন মোল? মায়রার পুরো শরীর শিরশির করে ওঠে। এই লোক জানল কি করে তার এখানে তিল? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মেয়েটার। ইরফান আবারও একই সুরে বলে, আই এম ওয়েটিং টু ইট দিস। মায়রার শরীর ঝিমিয়ে আসে। ইরফানের এসব কথায় মেয়েটার ছোট্ট শরীর ভেঙে আসে।
দু হাতে ঠেলে ইরফানকে সরাতে চায়। কাপা গলায় বলে, আমার খিদে পেয়েছে, ছাড়ুন আমায়। ইরফান মায়রার দিকে তাকায়, মৃদু সুরে বলে, আই এম অলওয়েজ হাংরি বীর। থেমে যায় ইরফান। মায়রার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ভ্রু কুচকে তাকায় মায়রার পানে। জামার চেন লাগিয়ে দেয়। মায়রাকে ছেড়ে দু হাতের আঁচলায় মায়রার ছোট্ট মুখটা নিয়ে চিন্তিত কণ্ঠে নরম গলায় জিজ্ঞেস করে, আর ইউ ওকে? মায়রা ঢুক গিলে। চোখ বুজে আছে সে। ইরফান মায়রার শুকিয়ে আসা মুখটার দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু একটা ভেবে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা পড়ে যেতে নিলে ইরফান দ্রুত মায়রাকে দু হাতে আগলে নেয়। চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? মায়রা চোখ বুজে মিনমিন করে বলে, আপনি কাছে আসলে আমার শ্বাসকষ্ট চাপ দেয়, দূরে সরুন। ইরফান তবদা খেয়ে চেয়ে থাকে মায়রার দিকে। এই স্টুপিড আসলেই তাকে জ্বালানোর জন্য এসেছে। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মৃদু সুরে বলে, ইটস ওকে, রিল্যাক্স। এরপর মায়রাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা ছাড়াবে লম্বা শ্বাস নেয়। ইরফানকে পাশ কেটে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা টেনে খুলতে চায়, তবে পারে না। ইরফান উল্টো করে তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ব্যর্থ হয়ে কতক্ষণ উল্টে ঘুরে দাঁড়িয়ে রইল। তার ভেতর এখনও কাঁপছে। কথা বলবে কি করে? দরজাও খুলতে পারছে না। বারবার শুকনো ঢুক গিলছে। ইরফান নিজেই এগিয়ে এসে মায়রার পিঠ ঘেঁষে দাঁড়ায়। হাত বাড়িয়ে লক খুলে দেয়। দরজা খোলার জন্য এখান থেকে পিছু যেতে হবে। ইরফান তো সরে না। মায়রার দৃষ্টি এলোমেলো। ইরফান ক্ষীণ চোখে মায়রাকে পরখ করছে। মায়রা এক পর্যায়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান নীরব কণ্ঠে বলে, স্টুপিড। এসব কাঁপাকাঁপি থামানোর মেডিসিন নিয়ে কাঁপাকাঁপি স্টপ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার। মায়রার কান্না পাচ্ছে। কি করল সে? ইরফান মায়রার কাঁধে পড়ে থাকা উড়না টেনে মাথায় তুলে দেয়। মৃদু সুরে বলে, গো। কথাটা বলে মায়রা থেকে সরে দাঁড়ায়। মায়রা সুযোগ পেয়ে দ্রুত দরজা টেনে খুলে এক দৌড় দেয়। ইরফান পিছন থেকে ধমকে বলে, পড়ে গেলে থাপ্পড় সব গালে পড়বে, স্টুপিড গার্ল। কথাটা বলে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। এরপর গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে মায়রাকে ধীরে ধীরে নামতে দেখল। ইরফান মায়রার পিছু পিছু নামতে থাকে। রোমা নেওয়াজ, তারেক নেওয়াজ আর সূত্রকে খাবার দিতে ঘরের দিকে যাচ্ছিল। মায়রার পিছু পিছু ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে অবাক হয়ে তাকায়। তারেক নেওয়াজও খানিকটা অবাক হয়। সূত্র মিটমিটে হাসছে। মনে মনে ভাবে, এই মায়রা তো বহুত কাজের। মায়রা ডাইনিংয়ে এসে সবাইকে দেখে কিছু বলল না। তার ঘরের দিকে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, রাগিও না আমায়। মায়রার পা থেমে যায়। ওরে আল্লাহ, এই লোক তার পিছু পিছু চলে এসেছে। তারেক নেওয়াজ মায়রাকে ডাকলেন, মায়রা আম্মু এসো, আরও খাবে কখন? অনেক বাজে তো। শ্বশুরের কথায় মায়রা আর তার ঘরের দিকে যেতে পারল না। ধীর পায়ে এগিয়ে আসে। সামনে বসা সূত্র হেসে তার পাশে চেয়ার দেখিয়ে দিয়ে বলে, মায়রা এখানে এসে বসো। ইরফান চোখের পলকে সূত্রর পাশে এসে দাঁড়ায়। সূত্র তার প্লেটের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎই তার পাতে এক গ্লাস পানি পড়তে দেখে সূত্র হা হয়ে যায়। মাত্র ভাত মুখে নিতে চেয়েছিল, তার আগে কেল্লা ফোতে। সূত্রর মুখ অসহায় হয়ে যায়। যদি আর দুবার মুখে নিলেই শেষ হতো খাবার। কিন্তু কি করার। এদিকে ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়, তবে কিছু বলে না। সূত্র পানি খেয়ে উঠে দাঁড়ায়। ইরফানের দিকে তাকিয়ে বলে, বুক বেশি পড়লে একটু ছ্যাঁক দিয়ে আয়। আমি তোর বউকে পাহারা দিচ্ছি। কোনো শিয়ালকে ঘেঁষতে দিব না, যা, পাক্কা। ইরফান ভ্রুকুচকে বলে, তুই তো নিজেই শিয়াল। সূত্র আসমান থেকে পড়ার ভান করে বলে, আস্তাগফিরুল্লাহ। আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শিয়াল বলতে তোর বাধল না? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ইন ফিউচার তুই মেয়ে হয়ে গেলেও ওর জন্য শিয়ালে থাকবি। এখন দূর হো এখান থেকে। সূত্র এ জীবনে এত শখ খেয়েছে কি না সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে, কখন বুঝল না। তার মামা মামির দিকে তাকিয়ে মেকি হাসল। তারা তো আর শুনতে পাচ্ছে না। তাদের ছেলে না মানা বউয়ের জন্য আতেল হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে,
বলছি, ফুল কি বসতে দিয়েছিল? হোয়াট? ফুল পাঠালাম যে ঘরে। মৌমাছি যে ফুলের মধুর টানে পিছু পিছু চলে এলো। বসতে দেয়নি, তাই না? ইরফান দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলে, ফালতু কথা স্টপ করে এখান থেকে যা। আমি আম্মুর জন্য এসেছি। শুদ্র হাত টেনে বলে, সে তুই মামির জন্য আয় আর মামার জন্য আয়। মধু না পাঠালে তো আসতি না। ভালো ভালো, চালিয়ে যা। যেতে যেতে বলে, মায়েরা আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজে আসবে। তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে, কেমন? ইরফান তাতে দাঁত চেপে শুদ্র দিকে চেয়ে আছে। শুদ্র মিটমিটে হাসছে। রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, মামি, তোমার বৌমাটাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কদিন। দেখবে সবাই তোমার বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ইরফানের কানের কাছে ফিসফিসিয়ে বলে, স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো মায়রার প্রাপ্য। ইরফান রেগে ডান হাতে শুদ্রর কলার চেপে ধরে। রুমা নেওয়াজ তারেক নেওয়াজ অবাক হয়ে দেখছে ইরফান আর শুদ্রকে। তারেক নেওয়াজ অবাক হয়ে বললেন, কি হয়েছে তোদের? বাবার কথায় ইরফান শুদ্রর কলা ছেড়ে দেয়, বিরক্তির নিঃশ্বাস ফেলে। চোখ ঘুরিয়ে মায়রার দিকে তাকালো। মায়রা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশের চেয়ার টেনে বসল। দুহাতে পাঞ্জাবির হাতা পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে, আম্মু খাবার দাও। রুমা নেওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নেওয়াজের খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইয়ানার বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান। রুমা নেওয়াজ খাবার বেড়ে নিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যান। তারা তো এখানে আসছে না, আর কি করার। মায়রা ইরফানের পাশে বসে উসখুস করে। ঘরের কথা ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে, এসব কাপাকাপি নড়ানড়ি স্টপ করে খাবার ফিনিশ করো, নয়তো এক্ষুনি কুলে বসাবো। স্টুপিড। কথাটা বলে ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে তার পাশে ঘেঁষে বসিয়ে দেয়। মায়রা মৃদু চেঁচিয়ে ওঠে। শুদ্র সোফায় বসে ফোনে ব্যস্ত। মায়রা ইরফানকে উপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও শুদ্র মাথা নিচু করে মিটমিটিয়ে হেসে বলে, থাক, তোদের প্রাইভেসি দিচ্ছি। কথা বলেই তার বরাদ্দকৃত ঘরের দিকে এগিয়ে যায়। এদিকে মায়রা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করছে তার, আর নিতে পারছে না। কি পরিমাণ বেহায়া লুক হলে এখানে বসে এমন করে। রেগে বলে, ছাড়ুন বলছি। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রার রেগে একটু হাত দিয়ে মায়রার হাতের উপর খামচে ধরে। ইরফান খাবারের মুখ নিয়েই ভ্রু কুচকে তাকায় মায়রার হাতের দিকে। সাদা পাঞ্জাবির হলুদ লেগে গিয়েছে মুহূর্তেই। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রার লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, ছাড়বেন আপনি? আমি খেতে পারছি না, অসভ্য লোক। ইরফান ভ্রু কুচকে ভাবলেসভাবে গম্ভীর সুরে বলে, ওকে ফাইন, করে নিচ্ছি, ওয়েট। মায়রা চোখ বড় বড় করে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, না, আমি খাচ্ছি তো। কথাটা বলে মাথা নিচু করে দ্রুত ভাত মাখানোয় ব্যস্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো বোধ হয়। মায়রাকে ছেড়ে হাত বাড়িয়ে বাঁ হাত টেবিলের উপর রেখে বিড়বিড় করে, লিটল গার্ল। শুদ্র ইয়ানাকে দেখে দাঁড়িয়ে বলে, ওদিকে কই যাস? ইয়ানা শুদ্রর কথায় উত্তর দেয়, মায়েরার সাথে খাবো বলে যাচ্ছি। কেন? শুদ্র ভারাক্রান্ত মুখ নিয়ে ইয়ানার দিকে চেয়ে বলে, তোকে দেখে সত্যিই আমার খুব মায়া হয় জানিস বোন। তোর একদিন পর বিয়ে, অথচ তুই ফাইজদের এক্সদের কথা জানতেই পারলি না। ইয়ানা চোখ বড় বড় করে তাকায়, অবাক হয়ে বলে, সত্যি ওনার এক্স ছিল? তুমি মিথ্যে বলছো না তো? শুদ্রর পেট ফেটে হাসি পায়। বহু কষ্টে নিজেকে সামলে মুখ জুড়ে আগের চেয়েও দুঃখ ফুটিয়ে বলে, ঘরে গিয়ে ফোন চেক কর, প্রমাণ সহ দিচ্ছি। ইয়ানার আর কিসের খাওয়া, এক প্রকার দৌড়ে তার ঘরে গেল। শুদ্র হাসতে হাসতে ফাইজের নাম্বার টাইপ করে, বিয়ের জন্য ভয়াবহ কিউট গিফট আজকে দিতে যাচ্ছি ব্রো, আমার গিফট রেডি কর। কেমন লাগলো আজকের পর্ব? কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন।
পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরুস চ্যানেলে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।